বক্সিতা খুব কাঁদলেন, বললেন, শোন, এইবার বোধহয় তোকে আমরা টিকিট দিতে পারছি না। সত্যিই তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল, কিন্তু আমাকে রেস্টে পাঠিয়েছেন কিন্তু অভিষেক না, মমতাদি স্বয়ং। বক্সিতা কাঁদতে কাঁদতে বললেন, আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না সোনালি। ভাইপো বললাম, আমি তো ভাইপোর মায়ের বয়সী বক্সিতা, ভাইপোর সঙ্গে তো আমি বেড শেয়ার করতে পারবো না। দেখো, তিনি তো হাতে করে দলটা তৈরি করেছিলেন, এত তাড়াতাড়ি তার দলটা ভেঙে যাবে তো তিনি হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি। অভিষেক চুরি করেছেন কি করেননি আমি দেখিনি, কিন্তু সই জাল করেছেন সেই কেসে তো ওনাকে শাস্তি পেতেই হবে। আমি তো পার্টির জন্য নিবেদিত, আমার থেকে পার্টি বেশি কেউ করতে পারে বা করে বলে আমার মনে হয়। আমরা তিনজনই শান্তিতে ঘুমাতে পারি, যেটা এখন তৃণমূলের লোকেদের দরকার। সুদীপদা গিয়ে দিদিকে জিজ্ঞেস করলেন যে, মমতা, তোমার ওই লোকটার সঙ্গে কী সম্পর্ক? তখন দিদি পুরো উল্টো সুদীপদাকে চার্জ, যে সুদীপদা, এটা আপনাকে মদন মিত্র বলেছে, প্রবীর ঘোষাল বলেছে। অভিষেকের সম্বন্ধে যে কথাটা বললাম, দ্য লিস্ট সেট দ্য বেটার। মমতাদি সম্বন্ধে দ্য লিস্ট সেট দ্য বেটার। মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, মমতাদি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী নন। মমতাদি প্রাক্তন তবে হতেন যবে মমতাদি ইস্তফা দিতেন। ওই যে বললাম, মমতাদির জীবনে দয়া মায়া বলে কিছু নেই। নমস্কার, আপনাদের সবাইকে বেঙ্গল অনলাইন স্বাগত। আজকে আমি যার সাথে বসে আছি, তিনি এক সময় আমাদের বাংলার রাজনীতিতে দাপুটে একজন মানুষ। তার দাপটে গোটা বাংলার মানুষ বেশ তাকে সমীহ করতেন, এখনও সমীহ করেন। তার দাপট নিয়ে এখনও বেশ আলোচনা চর্চা চলে। আমাদের সাথে আজকে অতিথি সোনালিদি। সোনালিদি, স্বাগত আপনাকে বেঙ্গল অনলাইনে। যেটা বললাম, দাপুটে মানুষ, এখনও সেই দাপটের সাথেই আছেন তিনি। বর্তমানে তিনি কেমন আছেন, এই সক্রিয় রাজনীতি থেকে কেন খানিকটা নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, স্বপ্নই হবে আজকের আলোচনা। তো সোনালিদি, প্রথমে কেমন আছেন একটু শুনি। না মরে বেঁচে আছি, না মরে বেঁচে আছি, আগের থেকে ভালো আছি। আর ভালো লাগছে একটাই কারণে, যে তৃণমূল দলটাকে আমরা এত কষ্ট করে সব সহকর্মীরা, আমি তো একা নই, সব সহকর্মীরা বুকে করে সন্তানের মতো প্রতিপালন করেছিলাম। মমতাদি ছিলেন একা দেবকী, আর আমরা হাজার যশোদা মিলে তাকে প্রতিপালন করেছিলাম। তার মধ্যে কেউ আজকে পৃথিবী থেকেই নেই, পৃথিবী থেকে হারিয়ে গেছেন, কেউ বা অন্য কোথাও চলে গেছেন। সেই দলটাকে আজকে ভেঙে যেতে দেখে, দেখো, আমি তো মন তো একটু খারাপ হবেই। এক সময় তো এই দলটা আমরা ভালোবেসে করেছিলাম, হ্যাঁ, লালন পালন করেছিলাম। শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা। আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আজকে আর পৃথিবীতে নেই। আমি বেশিরভাগ সময়টা কিন্তু মেয়েরা যখন বড় হয়, যখন মাদের বেশি দরকার হয়, তখন কাটিয়েছি মমতাদির মায়ের কাছে। মেয়েদের অনেক অসুবিধা, তুমি নিজেও মেয়ে, তুমি জানো, কিছু অসুবিধা হলেই আমরা মাসিমাকে বলতাম, মমতাদির মাকে বলতাম যে, মাসিমা, আজকে কিন্তু এই অসুবিধাটা আমার হচ্ছে। তখন মাসিমা বলতেন, তুমি তৈরি না? আমরা বলতাম, হ্যাঁ, পার্টি পলিটিক্স করতে আমাকে তৈরি হয়ে আসতেই হয়। মাসিমা বললেন, তাহলে তুমি যেখানে ইচ্ছে সেখানে, বা যেখানে না, বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসো। বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে আসতাম। খারাপ লাগছে, দলটা ভেঙে গেল। আর হ্যাঁ, ইন্ডিয়াতে চলে গেল, ভালোই হলো। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির হাতটা শক্ত হলো। আপনার পথেই হাঁটছে বাকিরা, ধীরে ধীরে কি ভুল বুঝতে পারছে? বোধ হয় তাই। ওই দেখো, মঙ্গল শঙ্খ বাজছে। আমার বাড়িতে লোকনাথ বাবার বড় করে পুজো হয়। তো বাবা যেদিন বাবা মরে গেছেন তো কাউকে বলতে নেই, বাবা যখন দেহ ছাড়লেন 11:40 সময়, আমরা সেই সময়টা বাবাকে বাল্যভোগ দিই, সেটা খেয়ে বাবা দেহটা ছাড়েন। তখন মঙ্গল প্রদীপও জ্বালাতে হয় আর মঙ্গল শঙ্খ 3বার বাজাতে হয়। তো বেটার লেট দ্যান নেভার। না নেভার মানে, আমি অত ভালো ইংরেজি জানি না, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করা তো। হ্যাঁ, না, আমি অত ভালো ইংরেজি জানি না। দেরিতে হলেও এদের বোধোদয় হয়েছে। বেশ, এই বোধোদয়ের সাথে সাথে আরও অনেক কিছু বিষয় যেগুলো উঠে আসছে, যে ভবিষ্যৎ কি এই দলের, কি হবে। একটু এসেই আমি দেখলাম যে এক্ষুনি আমাদের মধ্যে যেটা কথা হচ্ছিল, ভোটের কালি উঠলো না হাতে, কিন্তু দলটাই চলে। এটা কিভাবে দেখছেন আপনারা এই জিনিসটাকে? এটা কি হওয়া কাম্য ছিল না আপনারা ভেবেছিলেন কখনো? না, এটা কিন্তু অনিবার্য ছিল, এটা অনিবার্য ছিল। অনেক, আমার আজকে একজন মানুষের কথা মনে পড়ে আর কি। তিনি শিলিগুড়িতে থাকতেন। দিদি তখন যুব কংগ্রেসের সভানেত্রী, তার নাম তপন ভট্টাচার্য। তিনি কাকে হ্যারাস করেননি, মানে দিদির নামে কিছু বললেই তপনদা খড়গহস্ত। আর দিদিকে এসে চিঠি লিখতো তপনদা, দিদি আমার রাগ হয়েছে, দিদি বলো, ওই দেখ সোনালি, রাগ হয়েছে, এসছে আবার।
তখন আমি বললাম, দিদি উনি তো তোমাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন। ভালোবাসেন মানে ভালোবাসার সঙ্গে শ্রদ্ধাটা মিশে আছে। বলো ওর ভালোবাসা নিয়ে আমি আর পারি না। কী তপন, তোর কী হয়েছে? তোর তো রাগ হয়েছে বুঝলাম। তখন, না দিদি, যেমন বরকতদা তোমাকে এরকম বলবে কেন, বা প্রণবদা তোমাকে এরকম কইবে কেন? তখন তার আজকে তপনদা মারা গেছে, কিন্তু তপনদার সঙ্গে একজন ছিলেন মমতা নন্দী নাকি নাম, মমতা আজকে কোথায় হারিয়ে গেছে। দিদি তাদের, তপনদা মারা যাওয়ার পর আমার শিলিগুড়িতে আমার পিস্তত দিদির বাড়ি। আমি এবারও গেছিলাম, এই গত জুনে দার্জিলিং গেছিলাম। আমি ফোন করলাম আমার পিস্তত দিদির ছেলেকে, তার নাম বাবুনি। বললাম, বাবুনি আমি না দার্জিলিংয়ে। বাবুনি বললো, এখানে আসবি না? আমি বললাম, তোদের ওখানে? বললো, বুম কিন্তু খুব রাগ করবে, বুম হচ্ছে বাবুনির ওয়াইফ। তখন আমি গেছিলাম, আর আমার মেয়েও গেছিলো। তখন আমি আমার মেয়েকে বললাম, বাবা বাবুনি দাদা ভাইয়ের ওখানে যাবি নাকি? ও বাবুনি দাদা ভাইকে চেনে না। বলে, মা আমি তো চিনি না। আমি বললাম, ঠিক আছে, গেলে আমরা তো একে অপরের আত্মীয়, দেখবি বাবুনি দাদা ভাই খুব ভালো। আমাকে বাবুনি জিজ্ঞেস করলো, কিরে লালু সঙ্গে আছে? ওর ডাকনাম লালু। বললো, হ্যাঁ অবশ্যই আছে। বলে, লালু কী খাবে? লালু তো ইলিশ মাছ খেতে ভালোবাসে। বাবুনি বলে, জামাই ইলিশ মাছ খেতে ভালোবাসে, আমি রান্না করব। বাবুনি নিজের হাতে রান্না করলো। আমি যেমন মাংস ভালোবাসি, ডিম ভালোবাসি, ও আবার ইলিশ মাছ ভালোবাসে। মাংস, ইলিশ মাছ, ডিম সবই রান্না করলো। আমি বললাম, তোর বাড়িতে তো তোর শ্বশুর শাশুড়ি আছেন। বলে, সে তো আমার ঘরে আছে। তোরা আসবি, আমার নিচে গেস্ট হাউস আছে, সেখানে থাকবি। আর সেদিন যাওয়া মাত্র না, মানে ভগবানও যেন, শিলিগুড়িতে তো অত গরম পড়ে না, ভগবানও যেন আমাদের উপর কৃপা বৃষ্টি করলো। এত বৃষ্টি হলো। বাবুনি বলল, নে, আমার ডাকনাম হচ্ছে পুকা। বললো, নে পুকা, একটু ঠান্ডা পড়ছে তো, তোরা এবার স্বামী স্ত্রী বাচ্চা, তোরা এবার কম্বল দিয়া দিলাম, তোরা এবার কম্বল মুড়ি দিয়ে ঘুমা। তারপরে আমরা সব ভালোভাবে খাওয়া দাওয়া করলাম। ও কতগুলি ইলিশ মাছ খেলে তুই? 8টা। ও এত ইলিশ মাছ ভালোবাসে, আমার মেয়েও ইলিশ মাছ ভালোবাসে। বাবুনি রান্নাও করেছিল ভালো। বাবুনির বাড়িতে, মানে বুমকে বাবুনি রান্না করতে দেয় না। বাবুনির বাড়িতে একটা রান্নার মেয়ে আছে, তার নাম মুক্তা। মুক্তাকে বললো, মুক্তা সর, আজকে বাড়িতে জামাই এসছে না, আমি রান্না করবো। মুক্তা তখন এই জামাইয়ের দিকে ফ্যাল করে তাকাচ্ছে। আমি মুক্তাকে অসম্মান করলাম না। ওরা বলে মুক্তা, আমি তাই মুক্তা বলবো? আমি বললাম, মুক্তাদি তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। মুক্তা বলল যে, তোমাকে মাসি ডাকবো না? মাসি ডাকবে, আমি তো বাবুনির ভাইয়ের, ওর ডাকনাম হচ্ছে ভাই। আমি বললাম, আমি তো ভাইয়ের মাসি, তুমি আমাকে মাসি ডাকলে আমি খুশি হব। তখন বলে, আচ্ছা। আমি মুক্তাকে আসার সময়, যেদিন আমরা ট্রেনে চলে আসি, আমরা কি যেন একটা ট্রেন নতুন হয়েছে, বন্দে ভারতে গেছি। আর বন্দে ভারতেই ওর ছেলে আর ও আমাদের তুলে দিয়ে গেছে। আমি ওকে আসার সময় 500 টাকা দিলাম। মুক্তা তো মানে, দেখো বৌদি, মাসি আমাকে 500 টাকা দিয়েছে। ওর শাশুড়ি, মানে বাবুনির যে শাশুড়ি, সে জামাইকে ভীষণ কদর টদর করলো, পান সেজে দিল। আমি বললাম, মাসিমা, হ্যাঁ পান সেজে দেওয়া। আমি বললাম, মাসিমা আপনি ওকে পান সেজে দিচ্ছেন? বললো, হ্যাঁ, জামাই এসছে বাড়িতে, পান সেজে দেবো না তো কী করবো? ও খুব তাড়িয়ে পান খাচ্ছে। তখন আমি এসে বন্দে ভারতে উঠে দেখলাম ও পানটা তখন মুখে রয়ে গেছে। আমি বললাম, তুমি যে পান চেপাচ্ছ বলো? বললো, ওই যে মাসিমা সেজে দিয়েছেন না, তোমার মায়ের হাতের ছোঁয়া পেলাম সোনালি। আমি বললাম, তুমি মাসিমার হাতের পান সাজা? আমার মা খুব পান খেতেন, পান সেজে রাখতেন আর কি, পানের বাটা ছিল একটা। তো আমি বললাম, মাসিমার পান সেজে দেওয়াতে তুমি বললে তোমার মায়ের হাতে ছোঁয়া পেলেন? না, তুমি মাসিমাকে এত উঁচুতে রেখো না। বললো, না, মাসিমাকে আমি এত নিচেও রাখছি না যে তোমার মায়ের সঙ্গে তুলনা করবো না, তা না, মাসিমা মায়ের মতো। আচ্ছা হলো। বাবুনি খুব খাতির যত্ন করলো। আমি বাবুনিকে বললাম, বাবুনি তোর তপন ভট্টাচার্যকে মনে আছে? বলে, কেন থাকবে না? তপন ভট্টাচার্য যে মমতার সম্বন্ধে খুব উচ্চ প্রশংসিত ছিল না? হ্যাঁ। বলে, জানিস তপনদা মারা যাওয়ার পরে মমতা দিয়ে একবার ওর সম্বন্ধে খবর, মানে ওর বাড়ি কেমন আছে, ওর ছেলের কী করে, খবর নিতেও আসে। আপনি যখন দল ছাড়লেন তখন আপনার সাথে কোনো রকম যোগাযোগ করেছিলেন? না, আমি যখন দল চাললাম সেই দিন ছিল এরকম একটা সন্ধেবেলা, আমাকে হঠাৎ সুব্রত বক্সী, আমাদের তখনকার পার্টি প্রেসিডেন্ট, সে ফোন করলেন, বললেন, ওস্তাদ কেমন আছিস? বক্সিদা, আমি ভালো আছি। বললেন, উনি কিন্তু জানতেন, বললেন, কালকে একবার আমার ভবানীপুরের বাড়িতে আসতে পারবি?
তুই ভবানীপুর বাড়ি চিনিস? তাহলে হ্যাঁ। আমি ভবানীপুর বাড়ি সামাও পৌঁছালাম। বক্সিদা খুব কাঁদলেন, বললেন শোন, এইবার বোধহয় তোকে আমরা টিকিট দিতে পারছি না। তখন আমি বললাম কেন বক্সিদা? আমার থেকে বেশি দল করা লোক আমি দেখিনি, এর থেকে আমাকে আর কী করতে হবে? বক্সিদা কাঁদতে কাঁদতে বললেন আমাকে আর কিছু জিজ্ঞেস করিস না সোনালি, ভাইপো। বললাম আমি তো ভাইপোর মায়ের বয়সী বক্সিদা, ভাইপোর সঙ্গে তো আমি বেড শেয়ার করতে পারবো না। তাছাড়া দলের জন্য তো আমি নিবেদিত প্রাণ, আমি কি করিনি বলো দলের জন্য? বক্সিদা কাঁদতে কাঁদতে বললেন শোন, যদি বক্সিদা খুব জগন্নাথ ভক্ত, আমি কত জগন্নাথ ভক্ত তুই জানিস? আমি বললাম হ্যাঁ। বললেন যদি মমতাদি তোকে টিকিট না দেন তাহলে আমি জগন্নাথের নামে শপথ করছি, আমি পুরো কথাটা একদম বক্সিদার কথাকেই আমি রিপিট করছি, মমতাদিকে দিয়ে আমি ফোন করাবোই তোকে। আমি সারা রাত যতক্ষণ বক্সিদার ওখান থেকে এসে, আমিও কাঁদলাম, বক্সিদাও কাঁদছে, আমি সারাক্ষণ ফোনের কাছে বসে আছি যে এই বুঝি মমতাদি ফোন কর। তারপরে আমি মুকুলদার সঙ্গে যোগাযোগ করলাম। মুকুলদা আমাকে ফোন করে বললেন যে হ্যাঁ সোনালি বল। মুকুলদা আমি বিজেপি করতে চাই। এটা কি এক রাতেরই সিদ্ধান্ত? হ্যাঁ, আমি তো পার্টির জন্য নিবেদিত, আমার থেকে পার্টি বেশি কেউ করতে পারে বা করে বলে আমার মনে হয়। 84 সাল থেকে ডিউ টু মানে টিল 2021 32 বছরে আমি মমতাদির সঙ্গে আমি নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলাম। হ্যাঁ, নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলাম, তবেই না প্রেস আমাকে বলতো ছায়ার সঙ্গে। আমার মনে আছে আমি তখন শালি শিবির আসবে, আমি শুয়ে আছি ঘরে, আমি একটু লেট রাইজার, হঠাৎ একটা ফোন আসলো, আমার ফোন আমি নিজেই ধরি। তখন আমাকে কোনো একটা পুলিশ অফিসার ফোন করে বললেন আপনি সোনালি গুহ বলছেন? আমি তখন বললাম হ্যাঁ। বললো ম্যাডাম আজকে তো শালি শিবির। তখন আমার ওই যে কাঁচা ঘুম ভাঙিয়েছে, বললাম জানি তো শালি শিবির। তখন বললো আজকে কিন্তু আপনার জামা কাপড় খোলা হবে। আমি বলছি কি, আমার জামা কাপড় খোলা হবে? তখন আমি শাড়ি পরতাম, আমি এখনও শাড়ি পরে কমফোর্টেবল যেরকম। তখন আমি নিচে একটা সালোয়ার কামিজ মানে কামিজ পরে নিলাম। বললাম আপনি কে বলছেন? তা হাসতে হাসতে বলছেন আপনার বন্ধু, তিনি কিন্তু পুলিশের লোক। দেখছি কাপড় খুলছি আমার, আমি সিনথেটিক কাপড় পরে গেছি তো কাপড় খুলছি আমার। আমি জয় বাবা লোকটা, আমার তো শ্রীকৃষ্ণ নেই, আমার তুমি আছো। তখন আমি টান না, কত টানবি, আমি তো নিজে তখন কামিজ পরে এসেছি। পুলিশ একজন অফিসার, মেয়েরা কিন্তু টানছে পুলিশের, পুরুষরা কিন্তু টানছে না। তখন বললো না স্যার, ওনার কাপড় খোলা যাচ্ছে না। তখন আমাদের স্পিকার ছিলেন হাসিম আব্দুল হালিম, তখন উনি ঠাট্টা করে বলছেন তোমরা কি সোনালি গুহর কাপড় খোলার জন্য ব্যস্ত ছিলে? বলে স্যার আমাদের ওপরের নির্দেশ, মানে তখন তো বামফ্রন্ট গভর্নমেন্ট, আমাদের ওপরের নির্দেশ। আমাকে স্পিকার স্যার বললেন সোনালি তোমার কাপড়টা তুমি অটুটো রাখলে কি করে? আমি স্যার আমাকে কেউ একজন পুলিশেরই কেউ বলেছিল যে আপনার কাপড় আজকে খোলা হবে, তাই জন্য আমি নিচে সালোয়ার কামিজের কামিজটা পরে এসেছি। ওরা যতই কাপড় খোলার চেষ্টা করুক আমার তো আর কাপড় খুলে মানে আমাকে দ্রৌপদী করতে পারছে। সেই সময়ও কাটিয়েছে। হ্যাঁ, সেই সময় কাটিয়েছে, এর থেকে বেশি দল করা যায় বলে আমার মনে হয়। আর অভিষেক দেখো, অভিষেক তো আমার সন্তানের মতো। আপনি বারংবার সব জায়গাতেই বলেন যে সন্তান সম। সন্তান, হ্যাঁ সন্তান সম। অভিষেককে আজ এই পরিণতি, রোজ দিন ইডি সিবিআই দপ্তর, এটা দেখেও আপনার মনের ভেতর অনুভূতিটা কি হচ্ছে একটু যদি বলেন। দেখো অভিষেক চুরি করেছেন কি করেননি আমি দেখিনি, কিন্তু সই জাল করেছেন সেটা তো দেখতেই পাচ্ছি। সই জাল করা কিন্তু মারাত্মক অপরাধ, আমরা এতে প্রেজেন্টই নই অথচ সইটা জাল হয়ে গেল। সই জাল করা কিন্তু খুব অপরাধ, সই জাল করে এক একজন আরেকজনের সম্পত্তি নিয়ে নিতে পারে। সেই কেসে তো ওনাকে শাস্তি পেতেই হবে। ওই যে বললাম না এটা অনিবার্য ছিল। এটা কি কোথাও গিয়ে ঔদ্ধত্যের পতনও হতে মনে হয়? দেখো অভিষেক ব্যানার্জি সম্বন্ধে দ্য লিস্ট সেড দ্য বেটার, যত কম বলা যায় ততই ভালো। ওই যে আবার বললাম অভিষেক আমার সন্তান সম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি যখন তৃণমূল কংগ্রেস করতাম আমি অভিষেকের আন্ডারে ছিলাম, অভিষেক আমার মাথার উপরে এমপি ছিলেন, এমপি ডায়মন্ড হারবার ছিলেন। তখন আমাদের দিদিকে বলো বলে একটা প্রোগ্রাম ছিল, দিদিকে বলো প্রোগ্রাম, একটু পাখাটা কমাবো, একটু কমাবো। দিদিকে বলো প্রোগ্রামে আমাদের রাত্রে থাকতে হতো।
আমি এখন কিন্তু হাই সুগারের পেশেন্ট, তখন আমি প্রেশারের পেশেন্ট ছিলাম। অভিষেক আমাকে একদিন বললো, সোনালি পিসি তুমি নাকি রাত্রে থাকছো না? তখন আমি বললাম, হ্যাঁ বাবা, আমি রাত্রে থাকছি না, কারণ আমার বাচ্চাটা ছোট। তখন অভিষেক বললো, তাহলে তুমি রেস্ট নাও। আমার দুজন সিকিউরিটি, একজন হিন্দু একজন মুসলমান সিকিউরিটি তখন গাড়িতে বসে রয়েছে। তখন আমি মুসলমান সিকিউরিটির কাছে এসে হাউ হাউ করে কাঁদলাম, মুক্তার আমাকে না অভিষেক ব্যানার্জি আজকে রেস্ট নিতে বললো। মুক্তার বলছে, কী বলছেন দিদি আপনি তো 24/7 মানে প্রায় প্রত্যেক দিনই কনস্টিটিউয়েন্সি করেন। মুক্তা বললো, দিদি আপনি ভুল শুনেছেন। আমি বললাম, আমার চোখটা খারাপ কিন্তু কানটা খারাপ না। একটা যখন খারাপ হয় তখন তো আরেকটাকে সজাগ রাখতে হয়। সত্যিই তো আমাকে রেস্টে পাঠিয়ে দিল, কিন্তু আমাকে রেস্টে পাঠিয়েছেন কিন্তু অভিষেক না, মমতাদি স্বয়ং। মমতাদি আমাকে ফোন করলোই না। যখন আমি বিজেপিতে চলে গেলাম এই সন্ধ্যের দিকে, হঠাৎ একটা ফোন। কে ফোন করলো? সুমিত, যে সুমিত আজকে খুব বহুল চর্চিত। তো আমি বললাম, হ্যাঁ সুমিত বল। বললো, দিদি আপনি কোথায়? তখন আমি বললাম, আমি বাড়িতে। বললো, আজকে সন্ধ্যাবেলা আসতে পারবেন নাকি? তখন আমি বিজেপিতে জয়েন করে গেছি। তখন আমি বললাম, না রে সুমিত, আমি তখন বিজেপি করি, বিজেপিতে আমি জয়েন করে গেছি, আমি গিয়ে আর তোদের এম্বারাস করবো না, আর আমি নিজেও এম্বারাসড হবো না। ভালোই করেছিল, তো যাই হোক, এখন আমাকে তো কেউ চোর বলে না, আমাকে এইটা হচ্ছে আমার যেটা পয়েন্ট ছিল, আপনি নিজেই বললেন যে এখন আমরা দেখি এমএলএ এমপিদের বাড়িতে রোজ দিন ইডি রেড বা সিবিআই যাচ্ছে বা কিছু না কিছু রয়েই যাচ্ছে। সেই জায়গায় এত সাধারণ জীবনযাপন, সেই জায়গা থেকে নিজের মাথা উঁচু করে বাঁচায়। আমার বাড়িতে বাবা লোকনাথের পুজো হয়। এই বাড়িটা আমার শ্বশুরমশাই কিনে দিয়ে গেছিলেন। শ্বশুরমশাইয়ের ইচ্ছা ছিল শাশুড়ির নামে কিনবেন, যাতে তার মেয়েরাও সাবলীলভাবে থাকতে পারে। আমি শ্বশুরমশাইকে তখন আশ্বস্ত করেছিলাম যে বাবা, শ্বশুরমশাইকে আমি বাবার জায়গাতেই রেখেছিলাম, তুমি সম্বোধনে বলতাম। আমার তখন বড় ভাসুর বেঁচে। আমি বললাম, আমাদের 3 ভাই, ও, মেজদা আর বড় দাদা, 3 জনই তো আছেন, 3 জনের নামে তুমি বাড়িটা কেনো না। তখন আমরা বাঙাল, বললো কেন কিনলে তোমরা আমার মাইয়াগো থাকতে দিবা না, মাইয়াগো খাইতে দিবা না? বললাম না, আমার সঙ্গে তোমার জামাইবাবু বলো বা দাদা বলো, তার ভালোবেসে বিয়ে, আর বড় দাদার সঙ্গে বড় জায়ের কিন্তু সম্বন্ধ করে বিয়ে। তুমি তো বড় বউকে দেখেই এনেছো, আমরা নয় নিজেরা পছন্দ করে এসেছি, তুমি তো আর মানে আমি বলতে পারি না যে তুমি তো আর বেশি দিন বেঁচে থাকবেন। আমি বললাম, তুমি তো ওপরে গেল, মানুষের তো একটা অলিখিত আত্মা বা এটা দেখে যে আমার মেয়েরা কেমন আছে, ছেলেরা কেমন আছে। দিদিকে আর মুন্নাকে তুমি দেখবে, দিদির বড় হচ্ছেন ইঞ্জিনিয়ার, আর ছোট বোনের মানে মুন্নার বড় হচ্ছে ডাক্তার। দেখবে আমরা দুজনকেই, তাদের স্বামী সন্তান, তাদের সবাইকেই আতিথেয়তার কম করব। দিদি আজকে এসেছিলেন? দিদি আজকে আসেনি। দিদি আসলে আমরা দিদিকেও খেতে দিই, মুন্নাকেও খেতে দিই। খেতে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। বাড়িটা হয়ে গেল 3 ভাইয়ের নামে। যাই হোক, এই সময় যেটা বলছিলাম, মাথা উঁচু করে বাঁচা, নির্ভয় বাঁচা, নিজের গলার আওয়াজ, হ্যাঁ, আমার ঘরে দাপুটে স্বভাবটা আপনার রয়েই গেল। আমার ঘরে হয়তো বৈভব বেশি নেই, কিন্তু আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমরা 3 জনই শান্তিতে ঘুমাতে পারি, যেটা এখন তৃণমূলের লোকেদের দরকার। শান্তি কোথায়, শান্তি কোথায় আছে, শান্তি কোথায় পাবি? এখন শান্তি তৃণমূলের লোকেদের দেখে হাসি মুখ টিপে। আমার কোনো নেই তো, মানে ওই বললাম আমার বৈভব নেই, কিন্তু আমার শান্তি আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কি রাতের ঘুম হচ্ছে, কি মনে হয়? দেখো, তিনি তো হাতে করে দলটা তৈরি করেছিলেন, এত তাড়াতাড়ি তার দলটা ভেঙে যাবে তো তিনি হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি। তো আলটিমেটলি তো ভেঙে গেল, তার না ঘুমানোটাই স্বাভাবিক। তিনি তো যতটা চেনেন, এখন তার মানসিক অবস্থা কি মনে হয়? তিনি তো আমাকে সুদীপদা একবার বলেছিলেন যে একটা ব্যক্তিগত প্রশ্ন নিয়ে, যে সোনালি অমুক লোকটাকে তুমি চেনো? আমি খুব ভালো করেছি। তখন আমি হাসতে হাসতে বললাম, সুদীপদা
কি বলবো বলুন, বলে না তুমি যতটা জানো ততটাই বলো। তখন আমি বললাম খুব ভালো করে চিনি সুদীপদা। বললো মমতার সঙ্গে তার কি সম্পর্ক। আমি তখন উঠে দাঁড়িয়েছি, আমি সোফায় বসেছিলাম, উঠে দাঁড়িয়ে সুদীপদা এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করবেন না। বলে কেন, তুমি বলবে না? তখন আমি বললাম বললে তো অনেক কথাই বলতে হয় সুদীপদা। দেখুন দিদি যেমন মাংস ভাত খেয়েও বলেন যে আমি কিছুই খাইনি বা আমি ডাল আলু সিদ্ধ ভাত খেয়েছি, তখন সুদীপদা দেখবে একটা খ্যাক করে হাসে। তখন উনি খ্যাক করে হেসে বললেন হ্যাঁ তা অবশ্য ঠিক। সুদীপদা গিয়ে দিদিকে জিজ্ঞেস করলেন যে মমতা তোমার ওই লোকটার সঙ্গে কী সম্পর্ক। তখন দিদি পুরো উল্টো সুদীপদাকে চার্জ যে সুদীপদা এটা আপনাকে মদন মিত্র বলেছে, প্রবীর ঘোষাল বলেছে। সুদীপদা বলছে না কেউ বলেনি, ভাগ্যিস আমার নাম জিজ্ঞেস করেনি। তখন সুদীপদা আমাকে বেরিয়ে বললো সোনালি জানো তো মমতা আমাকে বললো এটা আপনাকে মদন মিত্র বলেছে, প্রবীর ঘোষাল বলেছে। দেখো আমার সঙ্গে তো কারুর দেখা নেই। না সুদীপদা। সুদীপদা বললেন আমি মমতাকে জিজ্ঞেস করে এসেছি। সুদীপদা নিয়ে দেখো সুদীপদা তো এখনো বেঁচে আছেন, আর অনেক দিন বেঁচে থাকুন। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, তিনি কখন ওপরে যাবেন একমাত্র ভগবানই বলতে পারে বা ভগবানই লিখে রেখেছে। তবে নয়না বৌদি সুদীপদার সঙ্গে আমি খুব গভীরভাবে সম্পৃক্ত ছিলাম, যেমন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম তখন সুদীপদার সঙ্গে। পারিবারিক ক্ষেত্রে হ্যাঁ পারিবারিক ক্ষেত্র। যেমন একবার তোমার দাদাই বলো আর জামাই বলো তারপরে গিয়ে পায়ে একটা চোট লাগলো। নয়না তখন আমাদের এমএলএ, নয়না আমাকে সোনালী বেন্দ্র বলতো। বললো কিরে সোনালী বেন্দ্রে ভাইয়ের নাকি চোট লেগেছে, লালুর নাকি চোট লেগেছে। তখন আমি ভাবছি ওই ভদ্রমহিলা যত কম যায় আমাদের বাড়িতে ততই ভালো। তখন আমি বললাম হ্যাঁ বৌদি দেখো না লালুর খুব চোট লেগেছে। বলে আমি যদি লালুর জন্য রান্না করে নিয়ে যাই তুই কিছু মনে করবি? আমি বললাম না তুমি তোমার ভাইয়ের জন্য রান্না করে নিয়ে যাও। বলে ঠিক বলেছিস, ও তো আমার নিজের ভাই। নয়না বৌদি কিন্তু বড় বড় মানে যে কী মাছ খেতে লালু ভালোবাসে। আমি বললাম পাবদা মাছ, ইলিশ মাছ। নয়না বৌদি কিন্তু পাবদা মাছ আরও কী সব মাছ টাছ সব নিয়ে আসলো, এসে নিজের হাতে ভাত বেড়ে দিল দাদা তোমার দাদাকে বা জামাইবাবুকে। ও বললো বৌদি আমি না দারুণ খেলাম। বলে কেন তোমাকে সোনালি ভালোভাবে খেতে দেয় না, একটু লাগিয়ে দাও সব। বললাম না। ও তখন বললো না সোনালি আমাকে খুব যত্ন করেই খেতে দেয়, আর আমাদের খাওয়া তো এখানে হয় না, আমাদের খাওয়া ওপরে হয়। বলছি ওপরে তোমার মা থাকেন না, তখন তুমি হচ্ছে। তখন আমি বললাম ওরে বাবা তুই আমাকে তুই বলিস, আমি নয়না বৌদিকে পরে তুইতে ট্রান্সফার করলাম। বৌদি তুই আমাকে তুই বলিস আর ওকে তুমি বলছিস? বলে না ও তো আমার ভাই, ওকে তুমি বলে প্রথমে সম্মান দিলে। তবে নয়না বৌদিকে নিয়ে সুদীপদাকে নিয়ে আমরা এখানে প্রচার করেছি, ও তখন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিল। তবে দেখো মানুষই তো এখন মমতাদিকে ইগনোর করেছে। তোমার দাদা থাকলে হয়তো এই কথাটা আমাকে বলতে দিত না, বলতো যে আমি একটা কথা বলি অভিষেকের সম্বন্ধে যে কথাটা বললাম দ্য লিস্ট সেড দ্য বেটার, মমতাদির সম্বন্ধে দ্য লিস্ট সেড দ্য বেটার। মমতাদিকে তো বাংলার মানুষ এখন ইগনোর করেছে। মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। মমতাদি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী নন। মমতাদি প্রাক্তন তবে হতেন যবে মমতাদি ইস্তফা দিতেন। মমতাদি কিন্তু এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী নন। মমতাদিকে রাজ্যপাল জাস্ট তাড়িয়ে দিয়েছে। মমতাদি এখন ওই বহিষ্কৃত এমপিদের মতোই মমতাদি এখন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। আমি তো অত ভালো ইংরেজি জানি না, আমার মেয়েকে বলি হ্যাঁ রে মা, আমি মাও বলি না হ্যাঁ রে বাবা বহিষ্কৃত মানে কি? বললো মা এলিমিনেটেড। বললাম আচ্ছা মমতাদি এখন এলিমিনেটেড চিফ মিনিস্টার। মমতাদি হয়তো এখন ওর সময় নিজে ঘুমিয়ে বলতেন আমার না সারাদিনে ঘুমটাই হয়, সারা রাত্রি ঘুমটাই হলো না। এরকম ব্যক্তিগত আলোচনা বহু হতো আপনাদের? হ্যাঁ, মমতাদির বাড়িতে একজন পরিচারিকা থাকতেন, এখনও বোধহয় তিনি আছেন, বেঁচে থাকুন। মেয়েটা বাচ্চা ছিল, মেয়েটা দিয়ে কথা বলতো জানো তো দিদি। তারপরে না অমিতাভ বচ্চন রেখাকে মানে সিলসিলার গল্প করছে। তখন মমতাদি বলতেন ওই দেখ সীমা মুটি কিন্তু ঘুমিয়ে পড়েছে, নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন ও ঘুমাকি, ও সোনালি তুমি শুনতে পারত? তখন আমি করে সারা দিতাম, কিন্তু আমি শুনছি না, কিন্তু ঘুমিয়ে পড়েছি। মমতাদি আমি যখন এই বাড়িতে রান্না করতাম, আমাদের উপরে তো শ্বশুরবাড়িতে যখন রান্না করতাম মমতাদির মা ফোন করতেন, সীমাকে দিয়ে ফোন করতেন, সীমা সোনালিকে ফোন করতো। তখন ফোন করে বলতো ও সোনালি দি তুমি কী করছো? তখন আমি বুঝতাম সীমা, আমি কে রে সীমা? বললো হ্যাঁ দিদা তোমাকে ফোন করতে বললো, তাই তো আমি তোমাকে ফোন করলাম। তখন বুঝতাম জোড়া হাঁসের ডিম, আমি ডিম খেতে খুব ভালোবাসি। তখন আমি বললাম কিরে জোড়া? তখন বললো হ্যাঁ দিদা তো তাই বললো,
তখন আমি বললাম, তাহলে আমি আমার শাশুড়িকে বললাম, ও মা, আমি আর রান্না করতে পারছি না, আমি চললাম। আমার শাশুড়ি তো বাঙাল, দই চললো ফাল দিয়া, মানে লাভকে বলে ফাল, ওই চললো ফাল দিয়া। ওই বললাম, শ্রীকৃষ্ণের দুটো মা, আমারও দুটো মা। একজন মা আমাকে জন্ম দিয়ে তিনি আর বেঁচে নেই, আর যখন মেয়েরা বড় হয়, মেয়েদের বিভিন্ন সময় দরকার হয়, তখন আমি নিশ্চিন্তে বলতে পারি, এখন আমি বিজেপি করলে আমি বলতে পারি মমতাদির মা কিন্তু আমাদের নিজের মতো করে আঁকড়ে ধরেছিলেন। তাই তাই মমতাদির মাকেও আমি ঋণ শোধ করেছি বলবো। আমি আমার মায়ের ঋণও যেমন শোধ করতে পারি, তেমনি মমতাদির মায়ের মায়েদের ঋণ শুধু করা মায়েদের ঋণ শোধ করা যায়। যতই কনকাঞ্জলি হোক আর যাই হোক, মা বাবার ঋণ কখনো শোধ করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যখন কেউ পাশে ছিল না, আপনি পাশে ছিলেন, এরকমও দিন গেছে। সেই জায়গা থেকে আজ যখন দেখেন, তখন মনে মনে খারাপ লাগে কি? এরকম নিশ্চয়ই খারাপ লাগে, নিশ্চয়ই খারাপ লাগে। একা হয়ে যাচ্ছেন দিনের, হ্যাঁ নিশ্চয়ই। যাদেরকে বিশ্বাস করেছেন তারাই বিশ্বাসঘাত করলো। দেখো, ওই যে বললাম, মমতাদির জীবনে দয়া মায়া বলে কিছু নেই। মমতাদি, ওই আমি বট গাছে ধূপ দেখিয়ে আসছি, মমতাদি ওর ভাইকে, ছোটো ভাইকে বলছেন, কিরে বাবু, আমার মুঠিটা কোথায় গেল? খেয়াল আছে কিন্তু। তখন বাবুন বলছে, ওই যে আপনাকে বলে ডাকতেন মুটি, হ্যাঁ মুটি বলতো। আমি তো ছোটোবেলা থেকে মোটা সোটা। আবার বলতেন যে, কিরে মুটি, আমি তোকে মুটি বলে বলে তোর রাগ হয় না? না দিদি, আমি তো ছোটোবেলা থেকেই মোটা সোটা। কিন্তু বাবুন যখন বললো, ওই যে দিদি তোর মুটিটা আসছে, তখন আমি হাত তুলে বাবুনকে বললাম, তর্জনী দেখিয়ে, বাবুন ডোন্ট সে লাইক দ্যাট, দিদি তো তোমাকে বলে। না, দিদি বলে বলুক, দিদি আমার থেকে পড়াশোনাতেও বড়, বয়সে তো বড়ই, কিন্তু তুই বলবি না, খবরদার। তোর একটাই পরিচয়, তুই মমতাদির ভাই। তুই মাধ্যমিক পাশ করেছিস কি করিস নি আমি সে ব্যাপারে যাচ্ছি না। তখন দিদি মাঝখানে এসে বলল, ও তো তোর ভাই। আমি বললাম, না দিদি, ও তোমার ভাই। আমার মায়ের পেটে ধরো জন্ম হয়নি, তুমিও সব আবদার মানো, সব অন্যায় মানো, কিন্তু আমি তো মোটা সোটা, তুমি বলো। কোনোদিনও কোনো কথায় অভিমান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়? অভিমান যদি একরাশ, যেন স্বামী স্ত্রীর অভিমান। আমাকে তখন মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট কে যেন ছিলেন, নীলিমাদি বলে কেউ একজন, তিনি এসে আমার মাকে উস্কাতেন। আমার মা বলতো, হ্যাঁ রে বাবা, মমতা কি এরকম? এলাম না মা, ওরা আসলে বলে, তোমার কানে ভাঙচি দেয় যাতে আমি মমতাদির থেকে সরে আসি। তখন বলতেন, তাতে ওদের লাভ। তখন আমি বললাম, ওদের লাভ হচ্ছে, মমতাদির কাছে থাকলে তো আরামই আরাম, অনেক গিফট একসঙ্গে পাওয়া যায়। যেমন নয়না বৌদি আমাকে পুজোতে খুব ভালো ভালো শাড়ি দিতে, তো দিতেন, মিথ্যা কথা কেন বলবো। আমি বলতাম যে, বৌদি তুই আমাকে এত দামি দামি শাড়ি দিস কেন? তখন বৌদি একটা কথাই বলতেন যে, তুই দিদিকে করিস, আমরা তো আর দিদি কত করতে পারি না, তাই জন্য আমি তোকে ভালো ভালো শাড়ি দিয়ে রেসিপ্রোকেট করি আর কি, মানে তোকে, মানে তুই যাতে আরও দিদির কাছে থাকতে পারিস, আরও দিদির জন্য করতে পারিস, তাই তোকে শাড়ি দিই। আপনি কোনোদিনও দিদিকে উপহার দিয়েছেন? হ্যাঁ, দিদি তো সাদা কাপড় পরে, আমি দিদিকে সাদা কাপড়, দিদি যেই দোকান থেকে পরে আমি জানতাম, ওই বসাক মিউজিয়াম বা বসাক অ্যান্ড কো, সব ওখান থেকে দিদির জন্য সরু পাড়ের, সাদা পাড়ের। আর মিনতি অধিকারী যখন আমাদের মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, মিনতি দি আর কৃষ্ণা দেবনাথ দুজনে দিদির জন্য পুজোর সময় একটা ডুরে ডুরে শাড়ি নিয়ে গেছি। দিদির সেই শাড়ি দুটো খুব পছন্দ, তোরা এরকম শাড়ি আনতে পারিস না? আমি, লতা, মানে অভিষেকের মা, আমরা সেরকমই শাড়ি দিদিকে দিতাম। আপনাকে দেওয়া সেরা উপহার যদি বলা হয় দিদির থেকে পেয়েছেন এখন? আমাকে দেওয়া সেরা উপহার মানে, এবার ডিম খেলেন কুণাল ঘোষ, যোগ দেওয়ার আগে তো আমাকে দেওয়া সেরা উপহার মানে দিদি, দেখো আমি হয়তো অতটা যোগ্য ছিলাম না, আমাকে দেওয়া সেরা উপহার তো দিদির ডেপুটি স্পিকার করা। আমি দিদির কাছে কৃতজ্ঞ যে আমার নিজের যোগ্যতা হয়তো আমি ডেপুটি স্পিকার হতে পারতাম না। ডেপুটি স্পিকার কি খায় না মাথায় দেয় সেটা আমি জানতাম। যখন আমাকে ডেপুটি স্পিকার করলেন, আমি যখন খুব কাঁদছি, তখন মালা শাহকে দিদি বলছেন, ওই দেখ মালা, সোনালি কাঁদছে। আমি কিন্তু ডেপুটি স্পিকার হওয়ার জন্য কাঁদছি না, না, সম্মানটার জন্য কাঁদছি, দিদির পাশে বসতে পারবো না সেই জন্য কাঁদছি। তখন মালাদি আমার হাত ধরে বলছেন, সোনালি তুই কাঁদছিস কেন? আমি মালাদিকে বললাম, এই পাশে বসার অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা, আবার অনেক আনন্দ আছে মালাদি, এটা তোমরা একদিন পাশে বসো, তোমরা বুঝতে পারবে। এখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার সাথে আপনি একসময় রাজনীতি করেছেন, তাকেও ভালোভাবেই চেনেন। এখন মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনার সাথে কথা হয়, কথাবার্তা আলোচনা? আমি লোকনাথ বাবার পুজোতে ওনাকে আমন্ত্রণ করতেন, তো বলেছিলাম, নির্বাচনের সময় কথা হয়েছিল,
আমি তো ওনার নির্বাচন করতে কাঁথিতেও গেছিলাম, তারপরে আনফর্চুনেটলি ওনার সঙ্গে দেখা হয়নি। ওনার ছোট ভাই সৌমেন্দু অধিকারীর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি ফিরে এসে ভবানীপুরেও গেছিলাম, শিশিরদার সঙ্গে দেখা হয়েছে। সেটা তো আপনার বহু দিনের হ্যাঁ, পরিচিত। তখন আমাকে বিজেপি সেন্ট্রাল অফিসে কাঁথিতেই দিবাকর নাকি প্রভাকর বাবু, প্রভাকর চৌধুরী বলে একজন আমাদের হোটেলের ব্যবস্থা করেছেন। আমি গেছিলাম, সুমন গেছিল, আমার মেয়ে গেছিল, তারপরে আরও অনেকে গেছিল। বলল, আপনিও কি আপনার দিদির মতো টাকা নিতে এসছেন নি? তখন আমি বললাম, না, শিশিরদা আমার সিনিয়র লিডার, আমি শিশিরদার থেকে শুধু আশীর্বাদ নিতে এসেছি। বললো, উনি তো শিশিরবাবুর থেকে টাকা নিয়ে যান, আর হেরে গেলেই বলেন চোরটা। আমি বললাম, দেখুন, আমি আশীর্বাদ নিতে এসেছি, সাথে যদি আশীর্বাদ দিতে ওনার কোনো আপত্তি থাকে তাহলে আমি নেব না। শিশিরদা ঢুকছেন, আমার তো ছোট গাড়ি, আমার বড় গাড়ি না, আমাকে বেদপ্রকাশ তিওয়ারি বলে একজন আমার রাখি ভাই আছে, আর প্রমোদ গুপ্তা বলে একজন আমাকে একটা বড় গাড়ি প্রোভাইড করলো। সেই ড্রাইভারটার নাম ছিল শুভঙ্করকে নিয়ে আমি শান্তিকুঞ্জের সামনে গেছি, মানে শিশিরদার বাড়ির সামনে। তখন বলছি যে পাতি বাংলায় এখানে গাড়ি দাঁড় করাবেন না, স্যান নামবে। তখন আমি শুভঙ্করের পিঠে একটা হালকা করে চাপড় মেরে বললাম, চল শুভঙ্কর, হয়তো শুভেন্দু অধিকারী নামবেন। শুভেন্দু অধিকারী নামলেন না, নামলেন হচ্ছে শিশির অধিকারী, চুনোট করা ধুতি, গিলে করা পাঞ্জাবি, হাতে বড় বড় সিগারেট। আমার মেয়ে বসে আছে, সুমন আছে, আমার একজন মহিলা অ্যাটেন্ডেন্ট আছে, সবাই শিশিরদার পায়ে হাত দিয়ে প্রণাম করলো। তখন আমি আমার মেয়েকে দেখিয়ে শিশিরদাকে বললাম, শিশিরদা, এই দেখো আমার মেয়ে। তার আগে আমি বললাম, আমি জয় শ্রীরাম শিশিরদা। তখন উনি হাসতে হাসতে বলছে, হ্যাঁ, তুমি তো অনেক দিন আগে থেকে জয় শ্রীরাম। আমি, দেখো শিশিরদা, আমার মেয়ে, কিন্তু ওর পলিটিক্যালি একদম ইন্টারেস্ট নেই। বলে, হতেই হবে, মা 4 বারের এমএলএ, বাবা 2 বারের কাউন্সিলর, কিরে বাবা তুই? বলে, না দাদুভাই, আমার পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই। তারপরে আমাদের রয়্যাল অরবিটে রাখলো, তারপরে কেডি প্যালেসে রাখলো, বিভিন্ন হোটেল। ভবানীপুরে গেলাম, ভবানীপুরে গিয়ে আমি শুভেন্দুকে বললাম যে, শুভেন্দু, তুমি কিন্তু জিতবে। তখন নিজের ভবানীপুর যখন গেছিলেন তখন আবহাওয়া কিরকম দেখিয়েছিলেন মানুষের মধ্যে? মারাত্মক আবহাওয়া, বুঝতে পেরেছিলাম মমতা দি আর জিততে পারবেন না। কারণ 11-র আবহাওয়া আপনি দেখেছিলেন। মারাত্মক আবহাওয়া। আমরা মানে ভবানীপুরটা অত বড় জায়গা, সদর স্ট্রিট হচ্ছে নিউ মার্কেটের পেছনে। আমি শুভেন্দুকে বললাম, শুভেন্দু, একটা স্লোগান আমি শিখেছি। শুভেন্দু বললো, কি বলেন দিদি? আমি বললাম যে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় নন্দীগ্রাম। বললো, নন্দীগ্রাম তো আমি জিতে গেছি সোনালিতে, এবার বলুন জয় ভবানীপুর। তখন আমি বললাম, লাঠি নয় গানের সুর, দেখিয়ে দিল ভবানীপুর। শুভেন্দু নিজের গলার উত্তরীয়টা আমার গলাতে পরিয়ে দিয়ে বললেন, জেতাবেন তো আপনি। আমি নিয়ে আসলাম উত্তরীয়টা, দেখো, প্রজেক্টের চিফ মিনিস্টার, সে যে চিফ মিনিস্টার হবে তো আমরা আগে থেকেই জানতাম। আমি এসে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও সেটা পরে, এখন তো একটু ঠান্ডা আছে, ও সেটা পর পরের দিন সকালবেলা বললো, জানিস তো কালকে সোনালী ভবানীপুরে প্রচারে গেছিলো, সোনালীকে এইটা শুভেন্দু অধিকারী। সবাই বলছে, আমাকে দাও দাদা, আমাকে দাও। ও বলছে, না দেওয়া যাবে না, এটা একদম এক্সট্রিম লোকের কাছে এক্সট্রিম লোক পৌঁছে দিয়েছে। যাই এবার দেখো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হচ্ছে, আমি তো আশায় বুক বাঁধছি যে আবার ওই সোনার বাংলা, ভারত না বাংলা, আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন লাভে, শতবিনা বেনু রবে, বলো সবে, শতবিনা বেনু রবে, বাংলা আবার ভারত সবাই শ্রেষ্ঠ আসন লাভে। আবার দেখা যাবে চিমনির দিয়ে ধোয়া বেরোচ্ছে, আবার স্বাস্থ্য পুনরুদ্ধার হচ্ছে, আবার শিল্প ক্ষেত্রে আবার আসছে, কৃষি আবার স্বনির্ভর হচ্ছে। আমি তো বামপন্থী না যে বলবো শিল্পই আমাদের, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। আমরা বলবো কৃষি আবার স্বনির্ভর হচ্ছে। অনেক কৃষিজীবী ভাই বোন আছেন, তাদের মুখে হাসি ফুটবে, আবার চিমনি দিয়ে কালো ধোয়া বেরোবে। আমি তো রচনা ব্যানার্জি না, আমি রচনা ব্যানার্জির মতো তত রোগা হতে পারবো না, আমি রোগা হতে চাই না। ইনফ্যাক্ট আমি রোগা হতে চাই না, ভাত ডাল মাছ তরকারি খেয়ে আরামসে খেয়ে দিয়ে ঘুম লাগাই। তো যাই হোক, যে ব্যস্ত শিডিউলের মধ্যে ঘুমের সময়টা আপনার ছিল পুরোটাই? না, আমার তুমি না ঘুমাতে দাও, আমি এক রাত্রি না ঘুমিয়ে কাটাতে পারবো। যদি আমি তো আড্ডা মারতে বেশি ভালোবাসি, তুমি আমাকে মুড়ি চপ এনে দেবে, আমি মুড়ি খেতে খেতে আমি আর তুমি আড্ডা মারবো। তুমি আমার টপিক ধরিয়ে দিতে হবে যে, দিদি বলুন তো এই টপিক, তখন আমি একটার পর একটা গল্প বলে যাবো, একটার পর একটা কাহিনী বলে যাবো, উপাখ্যান বলে যাবো। এরকম নির্ঘুম রাতও বহু কেটেছে। হ্যাঁ,
ওই তো যেদিন সোনারপুরে স্বপন চক্রবর্তী মারা গেলেন, দিদির চোখে ঘুম নেই। তখন দিদি আমাকে বললেন, সোনালি তুই স্বপন চক্রবর্তীকে চিনিস? বললাম, না দিদি। বলল, স্বপন চক্রবর্তী মারা গেছে পুলিশের গুলিতে, তুই যা তো একটু ডেড বডিটা দেখে, আমার ভূতের ভয় আছে। তখন একদম, দিদি আমি না যাবো না। আপনি কাউকে ভয় পান না, ভূতে ভয় পান? ভূতে ভয় আর ভগবানকে ভয় পায়, একদম চরম নেগেটিভ এনার্জি আর চরম পজিটিভ এনার্জি। তখন দিদি বলে, তুই যা না বাবু, দেখে আয়। আমি দেখে রেকগনাইজ করতে পারলাম। পরে দেখলাম অ্যান্টনির বাবা, মানে অ্যান্টনি হচ্ছেন স্বপন চক্রবর্তীর ছেলে। অ্যান্টনির মাকে নিয়ে তো তখন টানাপোড়েন হচ্ছে। তখন অ্যান্টনির মাকে কে কোথায় চাকরি দেবে? শোভনদেব চট্টোপাধ্যায়, যে আজকে সিএলপি মানে এলওপি, যে এখন সন্তান নেই, এসব বুঝো। আচ্ছা, উনি চাকরি দিলেন। তারপরে অ্যান্টনির পৈতে হলো, অ্যান্টনির পৈতেতে অ্যান্টনির মা কিন্তু দিদিকে নেমন্তন্ন করলেন, অ্যান্টনির মামারাও এসেছিলেন সব। তখন দিদির একটা কথা, সোনালি আমি কি দেবো? দিদি তুমি তো নিজেই একজন গিফট, তুমি গেলেই ওরা মন খুশি হয়ে যাবে। তখন কুশল চক্রবর্তীকে জানো তুমি? কুশল চক্রবর্তীর মা গেছিলেন। দিদি তো চেনেন না তাকে। দিদি উনি কুশল চক্রবর্তীর মা। রাখতোর কুশল চক্রবর্তী, দিদি কুশল চক্রবর্তী কিন্তু খুব ভালো অভিনেতা, ওর মা এসছে। তারপরে আমরা অনেক সময় বাজারে যাই, তখন অ্যান্টনির মায়ের সঙ্গে দেখা হয়। অ্যান্টনির মা তখন বলেন, দিদি কেমন আছেন? আমি বলি, ভালো আছি বৌদি। আর অ্যান্টনি কেমন আছে? আমার সঙ্গে সেবার আমরা তখন এমএলএ, আমি সৌগত দা সব আসছি পুরুলিয়া থেকে। হঠাৎ দেখি সৌগত দা একটু খাবার বাতিক, তো সৌগত দা কী যেন একটা খাচ্ছেন। আমরা সবাই লোভাতুর দৃষ্টিতে ওনার দিকে তাকিয়েছি। সৌগত দা যদি একটু ক্ষমা ঘেন্না করে আমাদের, সৌগত দা বলছে, এই সোনালি ওই দেখ অশোক্তানন্দ যাচ্ছে। আমি অশোক্তানন্দ কথাটা নামটা জানি তো। তখন আমি বললাম, কে সৌগতদা? ওই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজি। বললাম, সৌগতদা আপনি ওনার থেকে কী নিলেন? বলে, উনি একলার্স খাচ্ছিলেন। আমি বললাম, দিন তো স্বামীজি একটা একলার্স, খাবি? আমি মুখটা ঘুরিয়ে রইলাম। বলে, তখন বালুদাও ছিল আমাদের সঙ্গে। বলে, হ্যাঁ রে বালু, সোনালিরা তো রাগ কেন? বালুদা বলছিল, আমি যাই না সৌগতদা। তখন সৌগতদা আমার পাশে এসে বসলেন। ট্রেনে উঠলেই তো ঝালমুড়ি দিল। এই সোনালি, ঝালমুড়ি খেতে তো তোর কোনো আপত্তি নেই? না সৌগত, দেখ নারকেলটা কি ভালো, দেখ। বলে একটা কামড় দিল। আচ্ছা, সৌগত আসলে পাশে বসেছেন, আমি অশোকানন্দের ওপর রাগ কেন? তখন আমি বললাম, সৌগতদা যখন দিদি মন্ত্রী ছিলেন তখন তো অ্যান্টনিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করে দিয়েছিলেন। বলে, সেটা জানি। আমি বললাম, তারপর যেদিন দিদি মন্ত্রিত্ব ছাড়লেন বা ওনাকে সরিয়ে দেওয়া হলো, তারপরের দিনই অ্যান্টনিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে বার করে দেওয়া হলো। তুমি কি বিজয় সর্বজন করছো? মমতা দিদির বিসর্জন, মন্ত্রিসভার বিসর্জনে এতক্ষণ মমতা দিদির শপথ বলে যাচ্ছ। সে দাও, শুভেন্দু ডিপার্টমেন্টের কথা হলো, আর ওদের টেনে আনো। তো বললেন, আচ্ছা। অশোক্তানন্দ আসলেন। বললাম, স্বামীজি নমস্কার। বললেন, হ্যাঁ মা নমস্কার। ওরা তো সবাইকে মা বলেন। হ্যাঁ মা নমস্কার। আমি বললাম, আপনি আমাকে চিনতে পারছেন? উনি চেনেন কিন্তু সবাইকে। বললেন, হ্যাঁ আপনি তো সোনালি গো। আমি বললাম, হ্যাঁ। কোথায় গেছিলেন? আমি সৌগতবাবুর মুখে শুনলাম আপনারা নাকি সবাই পুরুলিয়া গেছিলেন। বললাম, হ্যাঁ। তখন বালুদাও গেছিলেন, গেছিলেন সব, আরও সব এমএলএরা সব ছিলেন। তখন সৌগতদা, আমি গেছি তো, মমতা দিয়ে গেছেন অ্যান্টনিকে ভর্তি করতে। তখন বিশ্বজিৎ দা বলে একজন আনন্দবাজারের সাংবাদিক গেছেন। বিশ্বজিৎ দা আমাকে বললেন, সোনালি তুই ভেতরে যা। তখন আমি না বিশ্বজিৎ, আমি কেন ভেতরে যাবো? আমরা তো অ্যান্টনিকে ভর্তি করতে এসেছি। বলে, অশোক্তানন্দর নজর তো দিদির ওপরে নয়, অশোক্তানন্দ কিন্তু তোকে চেটে খাচ্ছে। মানে আমি লজ্জায় পড়ে গাটা ঢেকে আমি ভেতরে চলে গেলাম। ওখানে কথা বলে তারপরে যাই হোক আমি ভেতরে চলে গেলাম। তো খিদে পাইলে যেন কথা। তোর খিদে পেয়েছে বাবু? খা। এই সুমন, না 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 আরে তুমি তাদের সেটা করে খাবে কেন? আমার বক্তৃতা হয়ে গেছে, মানে বলা হয়ে গেছে। আচ্ছা বলো। বলছি। আপনি যেটা বলছেন, যেটা বলে শেষ করছিলেন। না, এই যে অশোক্তানন্দের তারপরে হয়ে গেল, মানে অশোক্তানন্দের চ্যাপ্টার ক্লোজ। ওরটাও শেষ করো। কি বলছি গো? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এখন আমরা দেখছি এমপিরা অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই এমপিরা যখন তৃণমূল কংগ্রেস জয়েন করেন তখন আপনি ছিলেন, তখন কখনো বাধা দেওয়া বা কোনো এটা ঠিক নয় এরকম তারকাদের এই ইনভলভ করা রাজনীতিতে, এটাও একটা তো
কোথাও গিয়ে মানুষের চোখে একটা অন্যরকম এফেক্ট পড়ে? না, আমি তো সাতগাছিয়ারে মেরেছিলাম। সাতগাছিয়া দুটো ব্লক, একটা বিষ্ণুপুর 2 আর একটা বজবজ 2, আর বজবজ 1ও পড়তো। বিষ্ণুপুর 2 এর যারা আমাদের নেতা ছিলেন, চিত্তকারার বা জ্ঞানানন্দ সামন্ত, তারা সবাই বলতেন যে দিদি এখন তো তৃণমূল করতে গেলে কোনো একটা বিশেষ কাজ লাগে। মানে আমি বললাম কী কাজ? জ্ঞান অত বলতো না, বলতো হয় সিনেমা করতে হয়, নাহলে কবিতা বলতে হয়, একটু ব্যঙ্গ করে বলতো। আমার সেটা ভালো লাগতো। তখন তারা কিন্তু আমার থেকেও মানে বেশি দিন ধরে পার্টিটা করেছে। তো যাই হোক, দেখো তারাও তো আর কেউ থাকলেন না। আর কাকলিদি, যে কাকলি ঘোষ দস্তিদার, আমার বোধ হয় আমার তো মনে হয় না আমার কোনো সমস্যা ছিল বলে। কাকলিদিকে কিন্তু আমি দেখাতাম, কিন্তু কাকলিদি কিন্তু কোনোদিনও 1 পয়সাও নিতেন না। কেন মিথ্যে কথা বল? কাকলিদি অনেক বড় ডাক্তার। আমাকে হঠাৎ কাকলিদির ইনফার্টিলিটি ক্লিনিক হচ্ছে গড়িহাটে, ঘোষ দস্তিদার ইনফার্টিলিটি ক্লিনিক। তখন আমাকে একজন হকার বললেন, দিদি আপনি এখানে দেখাতে আসেন না গল্প করতে আসেন? তখন আমি বললাম দেখাতে আসি। বলে তাহলে কিন্তু আপনি আর বাচ্চা নিয়ে ফিরতে পারবেন না। এখানে কিন্তু কোনো সাধারণ মা বাচ্চা নিয়ে গেছে বলে আমাদের জানা নেই। এখানে কিন্তু সব দেখাতে আসে বাংলাদেশের লোকেরা। আমি বললাম তুমি আমাকে চিনলে কী করে ভাই? বললেন ওই যে মমতাদির সঙ্গে আপনি তো এসেছিলেন হকার আন্দোলন, মানে হকার উচ্ছেদের বিরুদ্ধে, তার থেকে আমরা আপনাকে চিনি। আমরা প্রত্যেক দিনই আপনাকে দেখি, আপনি কিছু না কিছু করে একটা ফাইল নিয়ে বেরিয়ে যান। তাহলে আমি দেখাতে আসি। বললে তাহলে কিন্তু আপনি আর বাচ্চা নিয়ে ফিরতে পারবেন না। কুণাল ঘোষ সম্পর্কে আপনার কি মতামত? কুণালদা দেখো ভালো সাংবাদিক, এবং কুণালদা দেখলাম আজকে ডিম টিম মেরেছে কেউ তাকে, সে তো কুণালদার ওপর রাগে না, তৃণমূলের ওপর রাগে। বাংলার মানুষের জন্য আমার একটাই বার্তা, যে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব আপনারা দেখেছেন বা দেখছেন, সেই শুভেন্দু অধিকারী আমার থেকে বয়সে ছোট। আমি বাংলার মানুষকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন। আমি তো মহামতি গোখলেকে প্রত্যক্ষ করিনি বা প্রত্যক্ষ করার সুযোগ আসেনি। মহামতি গোখলে একদিন বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই বাংলায় আমরা দেখতে চলেছি। পরবর্তী থেকে কি আবার আপনাকে রাজনীতির ময়দানে পুরোদমে আমরা পেতে? নিশ্চয়ই, আমি তো পলিটিক্যাল এলিমেন্ট, আমার খিদে হচ্ছে পলিটিক্স, নিশ্চয়ই দেখতে পাবে। তাহলে কি এবারে কি এমপির জন্য লড়াই হবে দিল্লি? দেখো বিজেপি যদি আমাকে যোগ্য মনে করেন তবে এমপিতে টিকিট দেবেন। তো বিজেপি কিন্তু সর্বভারতীয় দল, বিজেপি যাকে তাকে এমপি করে না। অনেককেই হয়তো করে, কিন্তু তাদেরকে কিন্তু নিক্তিতে মেপে নেয় যে তারা এমপি হওয়ার যোগ্য কিনা। এই বছরে টিকিট পাওয়ার কোনো কথা হয়েছিল কি 2000 আমাদের 26-এর ভোটে? না দেখো, আমি তো অনেক কিছু চেয়েছিলাম, কিন্তু বিজেপি হয়তো আমার থেকেও যোগ্যতম মানুষকে পেয়েছেন, শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী যেভাবে পরিশ্রম করেন, আমার পক্ষে এখন সেভাবে পরিশ্রম করা সম্ভব না। সেই জন্য কি আবার সুস্থ হয়ে তাড়াতাড়ি রাজনীতির ময়দানে? নিশ্চয়ই, আমার ওই যে বললাম আমি পলিটিক্যাল এলিমেন্ট, আমার খাদ্য হচ্ছে পলিটিক্স। আমাকে যত তুমি পলিটিক্যাল ফুড দেবে তত আমি ভেতরে ইনহেল করবো। ধন্যবাদ দিদি, ধন্যবাদ। ভালো থাকবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, রাজনৈতিক ময়দানে আবার দাপুটে ভঙ্গিতেই ফিরে আসুন। আমাদের শুভকামনা রইল আপনার জন্য। সমস্ত রকম খবরের জন্য অবশ্যই চোখ রাখুন বেঙ্গল অনলাইনে। থ্যাংক ইউ সো মাচ।